কথা হচ্ছে আমাদের গণিত বইয়ের অধ্যায় 2 সেট ও ফাংশন। এই অধ্যায় 2তে সেট অংশ নিয়ে আমরা 5টা ক্লাস নিয়েছিলাম এবং ওই 5টা ক্লাসে অ্যাভারেজলি যত রকমের প্রবলেম বইয়ের যা যা ছিল সব কিছু আমরা সলভ করছি অনেক সহজ করে। তো তারই পরের অংশ হচ্ছে ফাংশন, এবং এই একই অধ্যায় গণিত এবং উচ্চতর গণিত উভয় বইতেই আছে, তাই না? গণিত বইতেও ফাংশন আছে, উচ্চতর গণিত বইতেও ফাংশন আছে। সো তোমাকে অবশ্যই কি দুইটা বইয়েরই ফাংশনের এবং সেটের আইডিয়াগুলো ভালোভাবে শিখে রাখতে হবে। আরেকটা কথা অবশ্যই বলে রাখতে হবে, সেটা হচ্ছে গণিত বইয়ের সেট অফ ফাংশন ভালোভাবে পারলে উচ্চতর গণিত বইয়ের সেট অফ ফাংশন এটা তুমি ভালোভাবে বুঝতে পারবা। গণিত বইয়ের অংশ বাদ দিয়ে উচ্চতর গণিতেরটা বোঝা এটা আসলে খুব কঠিন। সো সেই জন্যে গণিতের মূল যে ফান্ডামেন্টাল চ্যাপ্টার্সগুলো আছে লিঙ্ক করা গণিত উচ্চতর গণিতের, এগুলো আসলে ঠিকঠাক মতো সিকুয়ালি পড়তে হবে বা পড়া উচিত, সহজ হিসাব। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা পড়া শুরু করে দিই। ফার্স্ট কথা হচ্ছে ফাংশনকে। আচ্ছা, সবাই একটু জানাই। আচ্ছা, সিরাজ আলী থেকে বলতেছি ওয়ালাইকুম আসসালাম, রফিক ইসলাম নূর আলী থেকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ, সবাই অনেকে জয়েন হয়েছি আমাদের যারা ক্লাস করে, চমৎকার। আর তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন দিতে পারো বা ক্লাসটা শেয়ার করে রাখতে পারো আইডিতে, যাতে সেফ থাকে, নাহলে অনেক সময় ক্লাসগুলো হারিয়ে যায়, তাই না? সো সেফ থাকা দরকার। আচ্ছা, আমরা একটু আমাদের বইতে যাব, তার আগে আমরা সহজ কিছু স্টেটমেন্ট লিখে রাখি। তো লেখো, ফাংশন কি? ফাংশন কি? ফাংশন একটি অপারেটর। লিখে নাও সবাই, ফাংশন কি? ফাংশন একটি অপারেটর। অপারেটর এর কাজ কি? সবাই লিখো দ্রুত। যার কাজ রাশির মান নির্ণয় করা। রাশির মান নির্ণয় করা। হ্যাঁ, ওকে। আগে জি বাংলা একটা সিরিয়াল চলতো, সেখানে অ্যাক্টর ছিল রাশি, তো তাই না? এখন মনে চলে না। সেক্ষেত্রে রাশি নামটা তখন খুব পপুলার ছিল তার হিসাবে, তখন মেয়েরা বা ছেলেরা বলতো যে স্যার এই রাশি ওই রাশি কিনা। আচ্ছা, যাই হোক, এখন এই সমস্যাটা কম। তো যার মান হচ্ছে রাশির মান নির্ণয় করা। ওকে, সো রাশির হিসাব কিতাবগুলো কিন্তু আমরা অলরেডি জানি, যে বীজগণিতের কন্ডিশনে পদ কাকে বলে, রাশি কাকে বলে, বীজগণিতিক রাশি কি, এগুলো কিন্তু আমরা কম বেশি অলরেডি আগের ছোটো ক্লাসগুলোতে শিখে ফেলছি, তাই না? আচ্ছা, তো সেটার ব্যাপারটা কি? ফাংশন ইংলিশের যদি আমি ট্রান্সলেট করি, সবাই শুনো, ওকে। ফাংশন সেক্ষেত্রে এফ অফ এক্স এভাবে আমরা প্রকাশ করতে পারি, যেখানে এই এক্সটাকে বলা হয় স্বাধীন চলক। এই এক্সটাকে বলা হয় কি বলতো? স্বাধীন চলক। আর এই এফ অফ এক্স পুরোটাকে বলা হয় অধীন চলক, বা এফ অফ এক্স ইকুয়াল যদি আমি লিখি যে 3x² - 2x + 1, জাস্ট র্যান্ডমলি লিখলাম। তো এই যে এক্স, এই এই এক্সটাকে বলি আমরা স্বাধীন চলক। আর এই এক্সের মান বসাইলে এখানে এফ অফ এক্সের মান পাবো। আর এফ অফ এক্সকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি। এফ অফ এক্সকে কী দ্বারা প্রকাশ করতে পারি? মানে প্রকাশ করা হয় সাধারণত ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। সেই ওয়াই বা এই এফ অফ এক্স এই পুরোটাকে একত্রে বলা হয় ওয়াইকে বা এফ অফ এক্সকে, এটাকে বলা হয় অধীন চলক। স্বাধীন চলক অধীন চলকের কনসেপ্টটা কি? ধরো যে তোমরা এই যে এখন কোচিং করো বা অনলাইন ক্লাস করো, বা তোমার জীবনের সব কিছুর জন্য তুমি তোমার বাবা মায়ের উপর নির্ভরশীল। সো তুমি হচ্ছে এখানে এক্স, তুমি তোমার বাবা মায়ের উপর নির্ভরশীল, আর তোমার বাবা মা হচ্ছে এফ অফ এক্স। সরি, তুমি হচ্ছে এফ অফ এক্স আর তোমার বাবা মা হচ্ছে এক্স, এরকম। আচ্ছা, তো এটার হিসাব বাদ দাও, আরও সহজ করে বলি। তো তুমি তাদের উপর নির্ভরশীল, তো তুমি স্বাধীন না অধীন? সিম্পল, তুমি হচ্ছে কে? অধীন। তার মানে তুমি হচ্ছে ওয়াই বা এফ অফ এক্স, তাই না? আর তারা যদি তোমাকে টাকা পয়সা দেয়, তাহলে তুমি টাকা পয়সা পাইতেছো, হয়তো একটু রেস্টুরেন্টে খাইতে পারতেছো, তাই না? এরকম ব্যাপারটা। আর না দিলে তুমি আসলে কিছু করার নাই। সো সেই জন্যে তারা স্বাধীন আর তুমি হচ্ছে কি? অধীন। তো স্বাধীন অধীনের ব্যাপারটা হচ্ছে এরকম, যে এখানে এক্সের মান বসাইলে এফ অফ এক্সের মান পাওয়া যায়। মানে এক্স হচ্ছে স্বাধীন আর এফ অফ এক্স হচ্ছে অধীন। আর আমরা বইয়ে এটার আরও সুন্দর স্টেটমেন্টস আছে গুছিয়ে, আমি সেটা একটু বইতে যাচ্ছি, বইতে আমাদের কি বলছে। তার আগে একটা বেসিক কথা বললাম, সেটা হচ্ছে ফাংশনের কাজ হচ্ছে রাশির মান নির্ণয় করা। ফাংশনের কাজ কি? সহজ করে এই এতগুলো কথার সামারি কথা হচ্ছে এটা। ফাংশনের কাজ কি? ফাংশনের কাজ হচ্ছে রাশির মান নির্ণয় করা। ফাংশনের কাজ হচ্ছে কি? রাশির মান নির্ণয় করা। সেই মানটা কীভাবে বের করে সেটা একটু এখানে এই একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই। ধরো এই যে একটা ফাংশন আমি লিখলাম, এই ফাংশন থেকে যদি তুমি এক্সের জায়গায় 1 বসাও,
তাহলে ম্যাথমেটিশিয়ান যেভাবে হিসাব করে দিছে, যেভাবে ক্যালকুলেশন করছে, এক্সের জায়গায় তুমি যদি 1 বসাও তাহলে রাইট সাইডেও এক্সের জায়গায় 1 বসাতে হবে। তার মানে তখন 3 × 1² - 2 × 1 + 1। এই যে এক্সের জায়গায় 1 বসাইছো, রাইট সাইডেও এক্সের জায়গায় 1 বসানো হলো। তাহলে 3 - 2 + 1, 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 থেকে 2 গেলে 2। এই যে এই হচ্ছে f(1) এর মান। এই যে মান বের করলা, এটাই হচ্ছে ফাংশনের কাজ, তাই না? বা তুমি যদি এখানে বলো f(2) এর মান নির্ণয় করো, f(2), তাহলে x এর জায়গায় 2 বসাইলাম, x এর জায়গায় 2 দেওয়া হয়েছে, ডান পাশেও x এর জায়গায় 2 বসবে, অর্থাৎ 3 × 2² - 2 × 2 + 1। তো 3 × 2², 2² মানে 4, 4 এর সাথে 3 গুণ করলে 12, -4 + 1। তো 12 এর সাথে 1 যোগ করলে 13, 13 থেকে 4 গেলে হচ্ছে আমাদের কত? 9। 12 এর সাথে 1 যোগ করলে 13, 13 থেকে 4 গেলে কত হয়? 9। তো এই যে আমি মান বের করলাম, এটাই হচ্ছে ফাংশনের কাজ। এই যে কি মান বের হইলো, এই মান বের করাটাই হচ্ছে কার কাজ? ফাংশনের কাজ। ফাংশনের কাজ রাশির মান নির্ণয় করা। ফাংশনের কাজ কি? রাশির মান নির্ণয় করা। তাহলে আমি একটু যাচাই করি, দেখি যারা লাইভে অলরেডি আছি তারা একটু বলতো, এখানে f(3) এটার মান কত হবে দেখি, বের করো তো। আমি 1 মিনিট সময় দিলাম। 1 মিনিট লাগবে না, আসলে লাগা উচিত না। হ্যাঁ, ওকে, 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটের মধ্যে তো 20 সেকেন্ড চলে গেছে, দেখি বের করো। ওকে, 40 সেকেন্ড টাইম। f(3) এর মান কত হবে? এই f(x) এত হলে এখান থেকে f(3) এর ভ্যালু কত আসবে? ওকে, f(3) এর ভ্যালু কত আসবে? দেখি অ্যান্সার দিই সবাই। বুঝতে পারছি। ওকে, মান নির্ণয়ের একদম সহজ প্রশ্ন করানো হচ্ছে, এই যে অ্যান্সার দিচ্ছে অনেকেই। ওকে, আচ্ছা, আর এই ক্লাসগুলোর পিডিএফ পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওয়া দরকার। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ক্লাসগুলোর পিডিএফ কিন্তু আমরা দিয়ে দিই রেগুলার। হ্যাঁ, সো এটা মনে রাখিও। আচ্ছা, গুড। সো যারা অ্যান্সার আমি একটু মিলে নাও, এক্সের জায়গায় যদি 3 বসাই, 3 × 3² - 2 × 3 + 1, 3² মানে 9, 3 নং 27, -3 দুগুণে 6 + 1, 27 সাথে 1 যোগ করলে 28, 28 থেকে 6 গেলে 22, 28 থেকে 6 গেলে 22। সো 22 ইজ দ্য অ্যান্সার। গুড। এই যেখানে 9 20 বলছো তোমরা ভুল হয়েছে, জুলকার 22, দ্যাটস কারেক্ট। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ডান। ওকে, তাহলে আমরা মান নির্ণয়টা বুঝলাম। এবার আমরা একটু বইয়ের সাথে মিলাই, বইয়ের মতো করে ডেফিনিশনসগুলো দেওয়ার চেষ্টা করি। চলো। আচ্ছা, এর আগে অন্বয়ের আইডিয়াটা আমি ক্লিয়ার করবো, এরপরে একটু পরে অন্বয়তে যাব। এর আগে জাস্ট ফাংশনের টপিকটা কিন্তু দেখাচ্ছি। দেখো, এক্স এর একটি মানের জন্যে ওয়াই এর মাত্র একটি মান যদি পাওয়া যায় এবং এক্স ও ওয়াই এর মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় এখানে। আচ্ছা, এটা থেকে না, এখান থেকে ছোট দুইটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি মাত্র মান পাওয়া যায়, তবে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। যে কাজটা একটু আগে মান নির্ণয়ের মধ্যে শিখে ফেলছো। হ্যাঁ, এফ অফ এক্সকে আমরা ওয়াই হিসেবে জানি, তাই না? এফ অফ এক্স যে কথা, ওয়াই সে কথা। এফ অফ এক্স যে কথা, ওয়াই একই কথা। এফ অফ এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। কেন? মানে এটা প্রকাশ করাটা ইজি। এফ অফ এক্স রেখে ক্যালকুলেশন করাটা আর ওয়াই দিয়ে ক্যালকুলেশন করাটা, এই ক্ষেত্রে কি হয়, ওয়াই এর ক্যালকুলেশন ইউজটা অনেক সহজ, লিখতে সহজ। সেই কারণে আমরা এফ অফ এক্সের জায়গায় ওয়াই ব্যবহার করি। ওয়ার্ল্ড ওয়াইড এভাবে করতেছে। আচ্ছা, তো এফ অফ এক্সের যে স্টেটমেন্ট, ধরলাম 3x + 1। তো সেখানে এক্সের মান যদি তুমি একটা বসাও, 1ই বসাইলা, তাহলে এখানে কি পাচ্ছ, এক্সের ভ্যালু 1 বসাইলে 3 × 1 + 1, তাহলে 4। এই এফ অফ এক্সকে তো আমরা কী দ্বারা প্রকাশ করি, ওয়াই দ্বারা। তাহলে ওয়াই এর মান হচ্ছে 4। দুইটি চলক এক্স এবং ওয়াই, এফ অফ এক্স যে কথা, ওয়াই একই কথা। ব্যাখ্যাটা সবাই বুঝে নাও, ব্যাখ্যাটা বুঝে নাও। দুইটি চলক এক্স এবং ওয়াই
এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো একটি মানের জন্যে এক্সের যে কোনো একটা মানের জন্য, যে মান একটা বসাইছো, 1 বসাইছো বা 2 বসাইছো বা 3 বসাইছো, জন্যে ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায়। এই যে ওয়াই এর একটা মাত্র মান পাওয়া গেছে, সেক্ষেত্রে 1 এর কারণে এই শর্ত অনুযায়ী 4 আসছে পাওয়া যায়, তবে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। আর এই কথাটাই আমরা একটু আগে বলছিলাম, ফাংশনের কাজ হচ্ছে রাশির মান নির্ণয় করা। এই যে মান বের করলাম, সেক্ষেত্রে আমাদের ওয়াইকে এক্সের, ওয়াই হচ্ছে অধীন চলক আর এক্স হচ্ছে আমাদের স্বাধীন চলক, অধীন চলক স্বাধীন চলকের ফাংশন হয়। নোটটা সবাই খাতা লিখে নিও, অধীন চলক স্বাধীন চলকের ফাংশন হয়। তাহলে এখানে কি বললাম, দুইটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত, এই যেখানে এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেখানে এক্সের একটি মানের জন্যে ওয়াই এর, এক্সের মান আমি 1 বসাইছি, ওয়াই এর মান এখানে 4 পাইলাম। এক্সের একটি মানের জন্য ওয়াই এর, এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া গেল, তবে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। সেক্ষেত্রে ওয়াই হচ্ছে এক্সের ফাংশন, সেক্ষেত্রে ওয়াই হচ্ছে কিসের ফাংশন, এক্সের ফাংশন। আই হোপ তোমরা এই যে সামারি এইটুকু বুঝতে পারছো। ওকে, আমি এটাকে একটু সহজ করে প্রকাশ করি, কেটে দিলাম। ওকে, ওকে, ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। তো সবাই খাতা লিখে রাখো, অধীন চলক স্বাধীন চলকের ফাংশন হয়। নোটটা লিখে নাও সবাই খাতায়, সবাই নোটটা খাতা লিখে, এটা আমি স্লাইডে নিয়ে নিলাম যাতে কি হয় তোমরা যখন রিভিশন দিবা, আমি তো স্লাইডটা তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন না থাকো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবো অবশ্যই। সো লিখে নাও, অধীন চলক স্বাধীন চলকের ফাংশন হয়। দেখো, ওয়াইকে এক্সের ফাংশন, ওয়াই হচ্ছে অধীন চলক আর এক্স হচ্ছে স্বাধীন চলক, অধীন চলক স্বাধীন চলকের ফাংশন হয়। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই বুঝে না, এটা হচ্ছে বইয়ের একদম ডেফিনেশন, স্বাধীন চলকের ফাংশন হয়। আচ্ছা, একটু আমাকে বলো এই পর্যন্ত সবাই কি বুঝছি, ইয়েস অর নো? হ্যাঁ, এটা ফাংশন, হায়ার ম্যাথ না, এটা গণিত বইয়ের, মুফাসসিরুল আসলা। ওকে, এটা গণিত। এই গণিতেরটা শেষ হওয়ার পর আমরা উচ্চতর গণিতে যাব, কারণ আগে তো গণিত বইয়ের আইডিয়াগুলো সব শেষ করতে হবে, এটাই তো ফান্ডামেন্টাল। এরপরে হায়ার ম্যাথ মানে হচ্ছে গণিতের অ্যাডভান্স অংশগুলো, সো সেক্ষেত্রে আগে বেসিক ভার্সন তো শেষ করতে হবে। আচ্ছা, একটু আমাকে বলো, অধীন চলক স্বাধীন চলকের ফাংশন হয়, ফাংশনের একদম বেসিক ডেফিনেশন, এটা কি সবাই বুঝছি মোটামুটি, ইয়েস অর নো? বইয়ের এই ডেফিনেশনটা কি ক্লিয়ার? এই যে আমালিয়া বলতেছি, হ্যাঁ ইয়েস, ওকে, থ্যাংক ইউ। বাকিটা কি বুঝছি? এই যে স্টেটমেন্ট, একদম সহজ স্টেটমেন্ট, এই কথা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হোপফুলি ক্লিয়ার। আমরা এরপর বইতে আবার যাচ্ছি, চলো। এই যে এই যে এক্স হচ্ছে বইয়ে, দেখো এক্স স্বাধীন চলক এবং ওয়াই হচ্ছে অধীন চলক, বইয়ে কিন্তু স্টেটমেন্ট দেওয়া, তাই না? বইতে কি স্টেটমেন্ট দেওয়া। আরেকটা কথা দেখো, এই যে এক্স এর ফাংশনকে সাধারণত ওয়াই, এফ অফ এক্স, জি অফ এক্স বা বড়হাতের এফ অফ এক্স, হ্যাঁ, বা এইচ অফ এক্স বা হোয়াট এভার, যে কোনো কিছু হবে, ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। ইত্যাদি দ্বারা কী করা হয়? প্রকাশ করা হয়। সো আমি এবার এখান থেকে একটা প্রশ্ন তোমাদের জন্য নিচ্ছি। ওকে, ওকে, উদাহরণ 18 দেখি আমাকে, হ্যাঁ জনগণ সবাই অ্যান্সার দাও দেখি, অ্যান্সার দাও দেখি, 18 নম্বরের অ্যান্সার কি? এফ অফ এক্স ইকুয়াল এত হলে এফ অফ মাইনাস ওয়ান নির্ণয় করো, একটু আমাকে অ্যান্সার দাও। এফ অফ এক্স ইকুয়াল এত হলে এফ অফ মাইনাস ওয়ান নির্ণয় করো, দ্রুত অ্যান্সার দাও দেখি। কত হবে কমেন্ট অ্যান্সার দাও। ওকে, অ্যান্সার দিচ্ছি অনেকেই।
চমৎকার। ওকে, জুলকার আছি, তাহবীর আছি। ওকে, আচ্ছা। সো এই ক্ষেত্রে হ্যাঁ, যারা অ্যান্সার দিচ্ছ মিলে নিচ্ছি, আমার সাথে মিলে নাও। এক্সের জায়গায় কত আছে এখানে? -1, এফ অফ -1, মানে এক্সের জায়গায় -1কে বসাইতে হবে। সো এখানে আসো, এফ অফ -1 মান নির্ণয়। সুতরাং ইকুয়াল -1 স্কোয়ার -4 ইন্টু -1 প্লাস 3, তাই না? এরকম না? ওকে, এই যে অ্যান্সার দিচ্ছে, জুলকার অ্যান্সার দিলা, আর্য অ্যান্সার দিলা। ওকে, বাকিরা 1 প্লাস 4 প্লাস 3, দ্যাট ইজ 8। যারা 8 অ্যান্সার দিয়েছ তাদেরটা সঠিক। গুড। যারা 8 অ্যান্সার দিয়েছ বা দিচ্ছ তাদেরটা সঠিক। এবং এই রকম প্রশ্ন কিন্তু আমরা আজকে ক্লাসে ফার্স্টলি শিখলাম। ফাংশন কি, ফাংশনের মান নির্ণয়ের বেসিক আইডিয়াটা কি। মুফাসসিরুল গুড, ভালো ভালো ছেলে, গুড। বাকিরা অ্যান্সার দিও, যারা পরে দেখতেছো পরে দেখলেও অ্যান্সার দিও, অ্যান্সার না দিলে তো আসলে বোঝা যায় না। সিরাজারি থেকে ওকে 8, 9 বলতেছো 8, গুড, চমৎকার, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা এবার আরেকটু ভালো কনসেপ্টে যাই, দেখি। এই যে আরেকটা কোয়েশ্চেন, চলো সলভ করার চেষ্টা করি। উদাহরণ 19, উদাহরণ 19। ওকে, কোয়েশ্চেনটা কি বলেছে? হ্যাঁ, প্র্যাকটিস। সবাই সবাই কোয়েশ্চেনে দেখো, আমাকে অ্যান্সার দাও, দেখি পারো কিনা। নিজে করবো অবশ্যই, আমার সাথে করা ফেলার চেষ্টা করো। কি বলছে? এর কোন মানের জন্যে জি অফ -2 সমান 0 হয়? জি অফ এক্স, এক্সের জায়গায় -2 কন্ডিশন, এক্সের জায়গায় কিসের কন্ডিশন? -2 এর কন্ডিশন, তাই না? তো প্রশ্ন মতে একবারে করি, দেখো প্রশ্ন মতে জি অফ -2 সমান 0, তাহলে এক্সের জায়গায় -2, তাহলে রাইট সাইডে এক্সের জায়গায় -2 বসাবা, সিম্পল। তাহলে চলো বসাই, -2 হোল কিউব প্লাস a ইন্টু -2 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু -2 -6 ইকুয়াল 0, ইকুয়াল 0। তাহলে এবার যোগ বিয়োগ করো, কাজটা কমপ্লিট। তো -2 কিউব দ্যাট ইজ -8, মাইনাস এখানে হচ্ছে 4a প্লাস 6 -6 ইকুয়াল 0, কাটাকাটি গেল। তাহলে 4a ইকুয়াল 8, 4 দিয়ে কাটলে 2, সুতরাং a ইকুয়াল 2, কাজ শেষ। a ইকুয়াল 2 অ্যান্সার। স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ওকে, বাকিরা একটু আমাকে জানাই এই যে অ্যান্সারটা। তোমরা, আমি আশা করছিলাম তোমরা আরও অনেকেই আমি সলভ করার আগে কমেন্টে অ্যান্সার দিয়ে দিবা। সো যাই হোক, অ্যান্সার দিতে পারো নাই, বাট পরেরগুলোতে একটু দ্রুত আমি সলভ করার আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। খাতার মধ্যে তাড়াতাড়ি করে করবা, ঠিক আছে? হ্যাঁ, খাতায় তাড়াতাড়ি করে করবা। গুড। ওকে, তাহলে আমার মনে হয় এটা বুঝছো। তারপরেও একটু আমাকে বলো কমেন্টে ইয়েস অর নো, বুঝছো কি বুঝো নাই বলো, ইয়েস অর নো। বুঝছি না বুঝি নাই, দ্রুত বলি। এই যে কোয়েশ্চেনটা জি অফ -2 সমান 0, এই শর্ত থেকে আমাদের a এর ভ্যালু 2 আসলো। ওকে, এটা কি বুঝছো সবাই? যারা লাইভে আছি একটু কমেন্ট করে অ্যান্সারটা দিই, জানি একটু রেসপন্স করি, না জানাইলে আমি কিভাবে বুঝবো, তাই না? ইয়েস ইয়েস, ওকে ওকে, আচ্ছা ডান, থ্যাংক ইউ। আচ্ছা, সো এবার আমরা এরপরে প্রশ্নে আসি, এরপরে কনসেপ্টে আসি। দেখো, সেটা হচ্ছে এই যে ডোমেইন রেঞ্জ। এই ডোমেন কাকে বলে, রেঞ্জ কাকে বলে, এইটা আইডিয়াগুলো শেখার জন্যেই এখন আমাদেরকে অন্য এর দ্বারস্থ হইতে হবে। যে টপিকটা আমাদের আমি একটু এইটুকু আলোচনা করার পরে পড়ানো শুরু করবো এখন। সো চলো, টপিকের হেডলাইন দাও অন্যয়। টপিকের হেডলাইন দাও কি বলো? অন্যয়। অন্যয়, এটার অপর নাম হচ্ছে রিলেশন, বাংলায় বলে সমার্থক শব্দ হচ্ছে সম্পর্ক। ওকে, খাতায় লেখো আমার সাথে সাথে, অন্যয়। এই টপিকের সব কিছু এখন ডিসকাস করব। ইংলিশে বলে রিলেশন, অপর নাম হচ্ছে সম্পর্ক। যেমন ধরো, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লি, তাই না? বা নেপালের রাজধানী কাঠমান্ডু,
এখন ফ্যাক্টস হচ্ছে বাংলাদেশের মানে ইন্ডিয়ার রাজধানী তো আর ঢাকা হইতে যাচ্ছে না। যদি বলি যে আজকে থেকে আগামীকাল থেকে ইন্ডিয়ার রাজধানী হচ্ছে ঢাকা, বাংলাদেশ ইন্ডিয়ার হচ্ছে কে অধিভুক্ত করে নিল, ইন্ডিয়া বাংলাদেশের সাথে যুক্ত হইল, এখন থেকে ইন্ডিয়ার রাজধানী হচ্ছে ঢাকা। সো তখন আসলে যাই হোক, যত গ্যাঞ্জামি লাগুক, বাট এখন মানে অ্যাকচুয়াল যে রিলিজ ব্যাপারটা সেটা হচ্ছে কি, যে দেশের রাজধানী যেটা তার সাথে তার সম্পর্ক। মানে আরও সহজ করে বললে, তুমি ধরো বিজ্ঞান স্কুলে পড়ো, সো তোমার সাথে বিজ্ঞান স্কুলের একটা সম্পর্ক আছে, তাই না? তোমার সাথে তেজগাঁও গার্লসের বা হলিক্রস স্কুলের, তুমি যদি বিজ্ঞান স্কুলে পড়ে থাকো তাহলে তোমার সাথে সেন্ট জোসেফ স্কুলের সম্পর্ক নাই। অ্যান্ড এক্ষেত্রে বিজ্ঞান স্কুলের সাথে তোমার সম্পর্ক হওয়ার কারণ কি ছিল? তুমি সেখানে একটা ফর্ম ছিল, সেটা ফিল আপ করে তুমি তাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মানবা বলে সম্মত হওয়ার পর তুমি কি করলা, যে সিগনেচার করলা, সেই হিসেবে তুমি সেখানে ভর্তি হইলা। তারপর থেকে তুমি বিজ্ঞান স্কুলের স্টুডেন্ট হইলা, বা তোমরা যে যে স্কুলের স্টুডেন্ট সেই স্কুলের ক্ষেত্রে এভাবে স্টুডেন্ট হইলো, তাই না? ওকে, তো এখন ঘটনা যেটা, মানে এই কনসেপ্টটা তো বুঝতে পারছি কথাটা, সেটা হচ্ছে তাহলে কি, এই যে শর্তগুলো মেনে তুমি হচ্ছে স্কুলে ভর্তি হয়েছো, তার কারণে সেই স্কুলের সাথে তোমার একটা সম্পর্ক হয়েছে, সেই কারণে এখন বিজ্ঞান স্কুল নিয়ে যদি কেউ তোমাকে মানে ভালো কথা বলে তোমার কাছে অনেক ভালো লাগে। আবার বিজ্ঞান স্কুল নিয়ে যদি কেউ তোমাকে কি বলে, বিজ্ঞান স্কুল নিয়ে যদি তোমার সামনে কেউ খারাপ কথা বলে, তখন তোমার কাছে খারাপ লাগে, তাই না? কারণ তোমার সাথে বিজ্ঞান স্কুলে তুমি ভর্তি হওয়ার কারণে ওই স্কুলের স্টুডেন্ট বলে তোমার একটা কি, ওই স্কুলের প্রতি একটা সফট কর্নার আছে, সেই জন্যে এই ভালো খারাপ লাগার ব্যাপারটা। বাট তোমার কাছে যদি তুমি যে স্কুলে পড়ো না, সেই স্কুল নিয়ে যদি ভালো কিছু বলে, তোমার কাছে তেমন ভালো লাগে না, বা হয়তো গুরুত্ব দাও না, ওকে, বা খারাপ কথা বললেও হয়তো মজা করো তখন। সো যাদের সাথে যে শর্ত সাপেক্ষে এই যে তোমার সাথে বিজ্ঞান স্কুলের একটা কি হইলো বলতো, ফর্ম ফিল আপের মাধ্যমে তুমি ভর্তি হওয়ার কারণে তোমার নামের সাথে ওই স্কুলের নাম জড়াই গেল, সেই জিনিসটাকেই কিন্তু আমরা অন্যয় বা সম্পর্ক বলতেছি। সেটাই কিন্তু একটা সম্পর্ক। যেমন তোমার বাবা মায়ের সাথে তোমার একটা সম্পর্ক আছে, তোমার ভাই বোনের সাথে একটা সম্পর্ক আছে, বাট এবং তাদের কিছু হলে তোমার কাছে খারাপ লাগে, তাই না? এবং সেই জায়গাটাতে যদি অন্য কারো, রাস্তাঘাটে তো কত মানুষ এরকম বসে থাকে, ভিক্ষা করে, তাদেরকে দেখে তো তোমার কোনো মায়া হয় না, বা তোমার তাদেরকে এত ভালো লাগে না, তাই না? মানে তাদেরকে কথা বলতে চাও না, কারণ তাদের সাথে তোমার কোনো সম্পর্কটা নাই। এখন ম্যাথের ভাষায় সম্পর্কটা কীরকম, সেটা হচ্ছে দুইটা সেটের সাথে সেটের সম্পর্ক বোঝায়। অবশ্যই দুইটা সেটই হওয়া লাগতেছে, তাই না? তো এখন সেই সম্পর্কটা কিভাবে আসে সেটা তোমাদের সাথে একটু আমরা ডিসকাস করতেছি। এবং ওই যে বললাম তুমি বিজ্ঞান স্কুল স্টুডেন্ট, তোমার কিছু শর্ত মেনটেন করতে হয়েছে, তো সেই শর্তগুলো এখানেও মেনটেন করতে হয়, বুঝতে পারছি? সেই শর্তগুলো কি এখানেও মেনটেন করতে হয়, এই মেনটেন করে তোমার সম্পর্কটা আসে। আচ্ছা, তো আমরা একটু সামারি সহজ করে এবার ব্যাখ্যা দিই। হয়তো দুইটা সেট আমি নিলাম, এখানে ম্যাথে আমরা অন্যয় বলতে দুইটা সেটের সাথে, একটা সেটের সাথে আরেকটা সেটের সম্পর্ক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। তো একটা সেট আমরা নিলাম 1,2, এনাদার সেট নিলাম ধরো 2,3। তো ম্যাথমেটিশিয়ানরা দুইটা সেটের মধ্যে সম্পর্ক কিভাবে ডিসকাস করছে, খুব সিম্পল সিস্টেম। যে ধরো এখানে যেটা করলো ওরা, যে A ক্রস B করলো, দুইটা সেটের কার্টেসীয় গুণ সেট বের করলো। ধরো এখানে কি আসলো 1 2 1 3, কার্টেসীয় গুণ তো আমরা সেটে পড়ছি 2 2 2 3। এই যে দুইটা সেটের আমরা কার্টেসীয় গুণজটা বের করলাম, এই কার্টেসীয় গুণজে আমরা আগের অধ্যায় থেকে জানি যে প্রথম মানগুলোকে আমরা এক্স বলতাম আর দ্বিতীয় মানগুলোকে ওয়াই বলতাম, তাই না? ক্রমজোরের প্রথম মানগুলোকে এক্স এর মান এবং দ্বিতীয় মানগুলোকে ওয়াই এর মান বলা হয়, তাই না? এটা তো আমরা প্রত্যেকে অলরেডি জানি। সো এই এক্স এবং ওয়াই এর কম্পারিজনটা এখন মূলত আমরা শিখতে যাচ্ছি। সেখানে দেখো, যদি আমি বলি যে এক্স লেস দেন ওয়াই শর্তে, যদি এখান থেকে উপাদান নিতে বলি, কি কি উপাদান আসবে? এক্স এর মান ওয়াই থেকে ছোট, সেটা আসবে কত? 1 2 আসবে, 1 3 আসবে, আর 2 3 আসবে। এই যে সেটটা, এটাকে বলে একটা অন্যয় বা রিলেশন। একটা শর্তে, এই যে বললাম না তুমি বিজ্ঞান স্কুলে ভর্তি ছিল, সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, রুলস রেগুলেশনস মানতে হবে, যদি না মানো তোমাকে বিজ্ঞান স্কুল টিসি দিয়ে দিবে, সাসপেন্ড করবে, তাই না? সো শর্তটা মাথায় রাখতে হবে। শর্ত ধরে সম্পর্ক হয়, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে শর্ত থাকে, শর্ত ছাড়া কোনো সম্পর্ক হয় না। কারণ তোমার ধরো তুমি তোমার ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে তুমি যদি রেগুলারলি মারো, হ্যাঁ, তাদের সাথে খারাপ ব্যবহার করো, তাই না? তাহলে কী হবে? তারা তো তোমাকে রেসপেক্ট করবে না, তাই না? তোমার সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে না। সো শর্তটা ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা সম্পর্কের পিছনে একটা শর্ত থাকে, সেই শর্তটা যতদিন স্টেবল থাকে, ঠিক থাকে, ততদিন হচ্ছে সেই সম্পর্কটা টিকে থাকে। আর সেই শর্ত যদি ব্রেকডাউন হয়ে যায়, তখন সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, সম্পর্কগুলো আর টিকে না। বুঝতে পারছি না? এরকম না? আচ্ছা, ওকে। সো
এখন এক্স লেস দেন ওয়াই শর্তে একটা অন্যয় আর ইকুয়াল টু লিখলাম আমরা এটা, সেখানে প্রথম উপাদানগুলোকে আমরা বলি এক্স এর মান, দ্বিতীয় উপাদানগুলোকে আমরা বলি ওয়াই এর মান। এখানে এই শর্তে এই উপাদান বাছাই করছে, এটাকে বলা হয় ম্যাথমেটিক্যালি অন্যয়। আর এই অন্যয়ের প্রথম যে মানগুলা এক্স এর যে মানগুলা এগুলোকে বলে ডোমেইন, এগুলোকে বলে ডোমেইন। আর ওয়াই এর যে মানগুলা এগুলোকে বলা হয় রেঞ্জ, ওয়াই এর মানগুলোকে বলা হয় রেঞ্জ। সো এই অন্যয়ের ডোমেনের সেট এখানে হবে কত, জাস্ট 1 and 2, আর রেঞ্জের সেটের মধ্যে কি আসতেছে, জাস্ট 2 and 3, যেটা ছিল সেটাই আসলো। সো এই হলো ডোমেন নির্ণয়। এই হলো তাহলে অন্যয়ের এক্স এর মানগুলোকে বলা হয় ডোমেন আর ওয়াই এর মানগুলোকে বলা হয় রেঞ্জ। এই ফাংশন হচ্ছে বিশেষ ধরনের অন্যয়, এই অন্যয়ের স্পেসিফিক কিছু শর্ত ফুলফিল করলে সেই অন্যটাকে ফাংশন বলা হয়, সেই অন্যটাকে কি বলা হয়, ফাংশন বলা হয়। ফাংশন হলো কি বলতো, বিশেষ ধরনের অন্যয়, বিশেষ ধরনের অন্যয়। ফাংশন হলো বিশেষ ধরনের অন্যয়। ওকে, আর এই বিশেষ ধরনের অন্যয়টার যদি সম্পর্কগুলো ঠিকঠাক থাকে, আবারও বলি ফাংশন হচ্ছে কি ধরনের, একটা বিশেষ ধরনের অন্যয়। অন্যয়ের মধ্যে স্পেসিফিক দুইটা শর্ত যখন ফুলফিল হয় তখন সেটাকে আমরা ফাংশন বলি। কি কি শর্ত ফুলফিল হলে সেটাকে ফাংশন বলা হবে, আমি একটু লিখে দিই। কি কি শর্ত, সেই বিশেষ ধরনের ক্ষেত্রে কোন দুইটা শর্ত সেটা একটু লিখে দিই। 1 নম্বর শর্ত, ফাংশন হওয়ার শর্ত 1 নম্বর, সদস্য ক্রমজোড়ের, এগুলো হায়ার ম্যাথে মূলত বেশি পড়ানো হবে, এখন জাস্ট লিখে রাখো, হায়ার ম্যাথে আবার বুঝাবো। ক্রমজোড়ের প্রথম উপাদানসমূহ ভিন্ন ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। আর 2 নম্বর শর্ত, ডোম অফ আর, অন্যয়ের ডোমেন ইকুয়াল টু ফার্স্ট সেট এ সমান হবে। হ্যাঁ, এফ ইজ এ ফাংশন অফ এ টু বি, এই শর্তে, এর ক্ষেত্রে। ওকে, এই হচ্ছে ডোমেন, আর বি কে বলা হয় কোডোমেন। এই হচ্ছে আমাদের যেখানে এ সেটকে বলা হয় ডোমেন, এ সেটকে বলা হয় কি বলতো, এখানে এ সেটকে বলা হয় ডোমেনের সেট, আর বি সেটকে বলা হয় কোডোমেনের সেট। আর কোডোমেনের যে উপাদানগুলো ডোমেনের সাথে মিলে ফাংশন গঠন করে সেই উপাদানগুলোকে জাস্ট আমরা রেঞ্জ বলি। এগুলোর একটু ডিপ ইনফরমেশন যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, সমস্যা নেই, সেগুলো তোমরা পাবা। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা বইতে একটু যাই। তার আগে এখানের অন্যয়ের ডোমেন রেঞ্জ তো আমরা শিখলাম, অন্যয় আর, এটা লেখা হইলো, এটা ডোমেন হচ্ছে এক্স এর মানগুলোকে বলা হয় ডোমেন আর ওয়াই এর মানগুলোকে বলা হয় রেঞ্জ। এটা হচ্ছে অন্যয়ের ডোমেন রেঞ্জ। আচ্ছা, এখন এই অন্যয়ের ডোমেন রেঞ্জের আরেকটা ছোট এক্সাম্পল দিয়ে আমরা এরপরের টপিকে যাব। অন্যয় রিলেশন, বা অপর নাম হচ্ছে কি, ম্যাথমেটিক্যালি নামটা হচ্ছে অন্যয়। তো একটা অন্যয় আর ইকুয়াল যদি আমি নিই, ধরো 1 3 2 5 6 5 আর হচ্ছে 7 2, বুঝো এটা একটা অন্যয় নিলাম। এই অন্যয়ের ডোমেন, বাংলায় লিখি, এই অন্যয়ের ডোমেন হচ্ছে কি এক্স এর মানগুলা, অর্থাৎ 1 2 6 7, 1 2 6 7, এটা হচ্ছে ডোমেনের মান। এই অন্যয়ের রেঞ্জ হচ্ছে ওয়াই এর মানগুলা 3 5 2। এক্ষেত্রে ডাবল লিখতে হয় না, এক্ষেত্রে কি লিখতে হয় না, একই সেটের মধ্যে যদি একই উপাদান রিপিট হয় সেক্ষেত্রে একবার লিখলেই হয়, একাধিকবার লিখতে হয় না। আমার মনে হয় সবাই বুঝতে পারতেছি, এবং এটা আমরা সেটের মধ্যে পড়তে জানি। আচ্ছা, এখান থেকে আমাদের আসবে বিপরীত অন্যয়, বিপরীত অন্যয়, এটাকে আর ইনভার্স দ্বারা আমরা প্রকাশ করি। অন্যয়টাতে যেভাবে মানগুলো আছে তার বিপরীতভাবে সাজানো থাকলে সেটাই হচ্ছে বিপরীত অন্যয়। মানে আর এর ক্ষেত্রে আসছে 1 3, আর এর বিপরীত অন্যয় আর ইনভার্স, দ্যাট উইল বি 3 1, বুঝে গেছে অলরেডি, বিপরীত হবে, তাই না? এই দুটো বিপরীত হয়ে গেল, তাহলে 5 2, তাহলে বিপরীত অন্যয় নির্ণয় করে বুঝছি আশা করি। বা এখানে 6 5 এর জায়গায় হবে 5 6,
আর এখানে 7 2 এর জায়গায় হবে 2 7। ওকে, এই হচ্ছে বিপরীত অন্যায়ের স্টেটমেন্ট। আর এই বিপরীত অন্যায়ের ক্ষেত্রে বিপরীত অন্যায়ের ডোমেন, আর ইনভার্সের ডোমেন সেটা কি এখানে 3 5 2। এটাই কিন্তু রেঞ্জ অফ আর এর সমান হয়েছে, তাই না? এটা কিসের সমান হয়েছে? আমাদের রেঞ্জের সমান হয়েছে, তাই না? রেঞ্জ অফ আর ইকুয়াল আর এর রেঞ্জ। ওকে, আবার বলো আর ইনভার্সের ডোমেন, এভাবে লিখলে সুন্দর হয় মনে হয়। আর ইনভার্সের রেঞ্জ, সেটা কি? রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান 1 2 6 7। এটা হচ্ছে আর এর ডোমেনের সমান। এই যে ডোমেন অফ আর 1 2 6 7 মিলে গেছে, সো আর এর ডোমেন। এই হচ্ছে বিপরীত অন্যায়ের কন্ডিশন। সো এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতির সাহায্যে এক্সপ্লেইন করতে চাই তাহলে জিনিসটা কীরকম আসবে? সেটের চ্যাপ্টারে আর ইকুয়াল যদি এরকম হয় এক্স ওয়াই such that x belongs to a, y belongs to b and একটা শর্ত, যে শর্ত ধরে রিলেশনটা গঠন হইলো, অন্যটা গঠন হইলো, তাহলে আর ইনভার্স সেক্ষেত্রে x, y হবে such that x আসবে b সেট থেকে আর y আসবে a সেট থেকে, এবং যে শর্ত এটা গঠন করলাম সেই শর্তটা থাকবে। এই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে আর এবং আর ইনভার্সের বেসিক আইডিয়াটা। আচ্ছা, হোপফুলি সবাই ক্লিয়ার। তারপরেও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাতে পারি। হ্যাঁ, এটা খুবই সহজ। ইয়াসিন আসছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, তো আমরা এবার এই যে আইডিয়াগুলো দেখলাম এগুলো রিলেটেড ম্যাথে আছে, সামনে আসতে যাচ্ছে। চলো, বইতে সব দেওয়া। এই যে অন্যয়ের ক্ষেত্রে এই যে আমরা কি দেশ রাজধানীর অন্যয়, এটা তাই না? বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারত হচ্ছে নয়াদিল্লি, আর থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। দেশের সাথে রাজধানীর যে সম্পর্ক সেটা আমরা প্রথমে বললাম। আচ্ছা, ওকে, এখন দেখো এরপরে দেখো আমরা যে কথাগুলো এতক্ষণ ধরে বলছি সেই কথাগুলো এখানে বইয়ের সাথে আমি একটু রিডিং পড়ে আইডিয়াগুলো আলোচনা করে দিই। কথাটা কি বলছে? যদি এ ও বি দুইটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের অন্যয় বা সম্পর্ক বলা হয়, যেখানে আর হচ্ছে সাবসেট আর ইকুয়াল এ ক্রস বি। যেখানে একটা হিসাবে আসি, উদাহরণ 15। ওকে, তো এ ইকুয়াল টু 3 5, বি ইকুয়াল টু 2 4। সেক্ষেত্রে এ ক্রস বি করলো, এটা আসলো। এক্ষেত্রে এখান থেকে যে কোনো উপসেট নিয়ে, যে কোনো আমাদের উপাদান নিয়ে নতুন যে উপসেটগুলো গঠন করা যাবে, প্রত্যেকটা উপসেটটি হচ্ছে এটার একটা অন্যয়। প্রত্যেকটা উপসেটকে কি বলা হবে? অন্যয় বলা হবে। ওকে, আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে কিভাবে এক্সপ্লেন করছে লক্ষ্য করো। এই যে আমরা বড় ছোট দিয়ে যদি এক্স গ্রেটার দেন ওয়াই এই শর্ত হয় তবে অন্যয় আর ইকুয়াল টু হচ্ছে এই যে যেখানে এক্স এর মান ওয়াই থেকে কি বড়, বা এক্স লেস দেন ওয়াই শর্তে এত, সেটাই। আচ্ছা, তো আমরা এবার এটার একটা প্র্যাকটিস ম্যাথে দেখাই, তাহলে বেটার হবে। চলো আমরা একটা প্র্যাকটিস ম্যাথ করি যে এই রিলেটেড ম্যাথগুলো কিভাবে আসে আর কি কি কোয়েশ্চেন এখানে আসে। ধরুন উদাহরণ 16। ওকে, উদাহরণ 16 প্র্যাকটিস। দেখো, যদি পি ইকুয়াল এত, কিউ ইকুয়াল এত এবং পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে ওয়াই ইকুয়াল 2x সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো। আচ্ছা, ওকে, সো এখানে ইয়াসিন বলতেছো হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতে পারতেছো না। আচ্ছা, তুমি পেজে মেসেজ দাও, ওইটা লিঙ্ক দিয়ে দিবে। আচ্ছা, এখন দেখো এখানে এই কোয়েশ্চেনটা সলভ করি, তাহলে পি ক্রস কিউ, সুতরাং পি ক্রস কিউ তাহলে 2 3 4 ক্রস 4 6 হিসাবে আসো, তাহলে কি আসবে? 2 4 2 6
3 4 3 6 4 4 4 6 ওকে। আচ্ছা, যেখানে এক্স প্রথম উপাদানগুলো হচ্ছে এক্স এর মান আর পরের উপাদানগুলোকে কিসের মান বলে? ওয়াই এর মান বলে। আচ্ছা, মুফাসসিরুল আছি, গুড। ওকে, সো এখন বুঝো ওয়াই ইকুয়াল 2x শর্তে, এরপর আসো খুব ছোট অঙ্ক, ওয়াই ইকুয়াল 2x শর্তে অন্যয় আর, তাহলে এক্সকে দ্বিগুণ করলে ওয়াই পাওয়া যাবে। এখানে দেখো এই ওয়াই ইকুয়াল 2x বলতে কি বোঝায়? ওয়াই ইকুয়াল 2x বলতে এক্সকে দ্বিগুণ করলে ওয়াই পাওয়া যায়, এটা বোঝায়। এক্সকে দ্বিগুণ করলে ওয়াই পাওয়া যাবে। সো এখানে আসো, এক্স হচ্ছে 2, তাকে দ্বিগুণ করলে 4 আসে, সো এটা নেওয়া যাবে, তাই না? যাবে কি না? যাবে। এখানে 2কে দ্বিগুণ করলে 6 আসে না, নেওয়া যাবে না। 3কে দ্বিগুণ করলে 4 আসে না, 3কে দ্বিগুণ করলে 6 আসে, নেওয়া যাবে। 4কে দ্বিগুণ করলে 4 আসে না, এটাও আসে না। তার মানে এখানে অন্যয় আসতেছে কে কে? 2 4 অ্যান্ড 3 6। ওকে, ডান। অ্যান্ড এটা অ্যান্সার, এগুলো নির্ণয় না। এবং এই অন্যের ডোমেনকে 2 3, এই অন্যের রেঞ্জকে 4 6, এই অন্যের বিপরীত অন্য কি 4 2 6 3। তারও ডোমেন, তারও রেঞ্জ, এগুলো আমরা বের করা শিখে গেছি। এখন আমাকে একটু জানাই কমেন্টে, বুঝছো কিনা? হ্যাঁ, ইমতিয়াজ, ইজি ম্যাথ, ওকে গুড। হ্যাঁ, বাকিরা একটু বলি, এই অঙ্ক কি বুঝছি? ইয়েস অর নো? এইরকম শর্তে অন্য নির্ণয় কোয়েশ্চেন কিন্তু আসবে বইতে, স্কুলে পরীক্ষাগুলোতে। বুঝছি, ওকে ওকে গুড, ঠিক আছে। তাহলে আমরা এই রিলেটেড আরও এক দুটা ম্যাথসে যাই, বিপরীত অন্যের আইডিয়াগুলো শেষ করে ফেলি। এই যে এখানে উদাহরণ 17, তারপর আমরা অনুশীলনীর প্রশ্নে যাব। হ্যাঁ, উদাহরণ 17, এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, সেখান থেকে তোমাকে সম্পর্ক বের করতে বলছে। ওকে, হ্যাঁ এটা নড়ে, আচ্ছা যাক, রাখলাম। দেখো, সো এই প্রবলেমে সেম কথা, এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 1 সম্পর্ক। আচ্ছা, তাহলে আমরা আগে এ ক্রস বি করতে হবে, তাই না? এ এবং বি উপাদানগুলো, এ ক্রস বি। তাহলে এখানে এ ক্রস বি ইকুয়াল 1 2 3 ক্রস 0 2 4। সো রেজাল্ট কি হবে? 1 0 1 2 1 4, দেন 2 0, সবাই দ্রুত লিখে ফেলো, 2 2 2 4, দেন 3 0 3 2 3 4। ওকে, এবার আসো এই শর্তটা ডিরেক্ট লিখে দিব। ও এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 সম্পর্ক বিবেচনায়, কি সম্পর্ক? এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 1 সম্পর্ক বিবেচনায় নির্ণয় অন্যয়। তবে বইতে কিন্তু এখানে এটাকে এই যে সেট গঠন পদ্ধতির সাহায্যে স্টেটমেন্ট দেখাইছে প্রশ্ন অনুসারে। এই লাইনটা লিখিও, কারণ না হলে কিন্তু স্কুলে টিচার চাইলে যদি না চায় নাম্বার কাট দিতে, বা নাম্বার যদি কাটতে চায়, সেক্ষেত্রে 1 নাম্বার কাটে দিতে পারে। সো এই যে সেট গঠন পদ্ধতিতে যে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং এই শর্তটা যেটা আমি সেট গঠন পদ্ধতি লিখে দিয়েছিলাম, সেভাবে লিখে দিতে পারো। তাহলে এখানে ডিরেক্ট এরপরে অন্যটা লিখে দিলে হবে। আচ্ছা, এখন ডিপেন্ডস করে কিছু একটা নির্ণয় অন্যয় আর ইকুয়াল। এবার বুঝো এটা কি বুঝাইছে? ওয়াই থেকে 1 বাদ হইলে এক্স পাওয়া যাবে। এখানে ওয়াই হচ্ছে 0, 0 থেকে 1 বাদ হইলে -1 আসে না। 2 থেকে 1 বাদ হইলে 1 আসে, হয়। 4 থেকে 1 বাদ হইলে 3 আসে, হয় না। 0 থেকে 1 বাদ হইলে 2 হয় না। 2 থেকে 1 বাদ হইলে, তাই না, কত আসে? 1 আসে, যেটা নাই। 4 থেকে 1 বাদ হইলে 3 আসে, নাই। 0 থেকে 1 বাদ হইলে 3 আসে না। 2 থেকে 1 বাদ হইলে 3 আসে না। 4 থেকে 1 বাদ হইলে 3 আসে। ওকে, জাস্ট আমাদের 2টি উপাদান পাচ্ছি, দ্যাট ইজ 1 2 অ্যান্ড 3 4। কি বললাম? ওয়াই থেকে 1 মাইনাস করলে এক্স পাওয়া যাবে, এটা ছিল সম্পর্ক। সেই সম্পর্কে আমরা এখানে সলভ করলাম, বুঝছি? ওকে, অ্যান্সার। আচ্ছা, তাহলে এই হচ্ছে উদাহরণ 17 প্রশ্ন, যেখান থেকে আমরা এই কোয়েশ্চেনসটা বুঝলাম, বিবেচনায় নির্ণয় অন্যয়। এই রিলেটেড আমরা দেখি আর কোনো প্রশ্ন এখানে আছে কিনা। উদাহরণ 17 পর এই যে কাজ, এটা বাড়ি কাজ থাকবে, একদম সিম্পল প্রশ্ন, সেম সিস্টেমে কাজের, এটা বাড়ি কাজ, 34 ফিটের কাজ। তারপর আমরা ডোমেন রেঞ্জের আইডিয়াগুলোতে, ওকে দেখো,
ওই ডোমেন রেঞ্জ যেটা আজকে পড়াইছি, সো অন্যয় এত, অন্যটির ডোমেন রেঞ্জ নির্ণয় করে, এটা অলরেডি আজকে পড়াইলাম। অন্যয় এই যে প্রথম উপাদানগুলো ডোমেন, পরের উপাদানগুলো রেঞ্জ, কাজ শেষ। তো উদাহরণ 20 হয়ে গেল, উদাহরণ 20, 21, 34 পৃষ্ঠায় কাজ, তারপর হচ্ছে তোমার 35 পৃষ্ঠার কাজ। বাড়ির কাজগুলো কি কি? পেজ 34-এর কাজ, তারপর হচ্ছে হ্যাঁ পেজ 35-এর কাজ, 35-এর কাজ, ওকে। তারপর উদাহরণগুলো তো পারা যাবেই, একদম সিম্পল প্রশ্ন, ওকে। মান নির্ণয়গুলো নেক্সট দিন আমরা ডিসকাস করব, অনেক অনেক মান নির্ণয়ের কোয়েশ্চেন আছে। আচ্ছা ওকে, এবার এখানে আসো এক্সারসাইজ থেকে অনুশীলনীর পেজ 41, এটা হচ্ছে অনুশীলনী 2.2। অনুশীলনী 2.2-এর অনুশীলনী 2.2 10, 11, 12, 13, 14, 14 নম্বরটা আটকায় যেতে পারো, 14 আমি করাবো। 10 থেকে 13, 17, 18। অনুশীলনী আজকে যা যা পড়ানো হয়েছে 2.2 প্রশ্ন 10, 11, 12, 13 এবং 17, এই সব কিছু পড়ানো হয়েছে আজকে। 10, 11, 12, 13, 17, 18, ঠিক আছে। আচ্ছা 18 বাকিগুলো নেক্সটলি করাইতে হবে। আর এই যে নেক্সট ক্লাসে আমরা মান নির্ণয়, যে 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, এই যে মান নির্ণয়ের অনেকগুলো প্রশ্ন আমাদের পরীক্ষাগুলোতে আসে, এই মান নির্ণয়ের প্রশ্নগুলো নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। আশা করি হয়তো ফাংশনের এইটুকু অংশ নেক্সট ক্লাস যেটা নিব সেটা নিলেই শেষ হয়ে যাবে, বুঝছি। বেশি আর বাকি নেই আসলে, মান নির্ণয়ের অনেকগুলো কোয়েশ্চেন্স আছে, এগুলা ভালোভাবে বুঝাই দিলেই পড়া শেষ। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্যে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।